হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে একলব্য হসপিটালে বসে কাঁদছে। পাঞ্চালি আর রাঙা সেখানে এসেছে। পাঞ্চালি তাকে বলছে যে কাল থেকে তো কিছুই খাসনি, আমার সাথে ক্যান্টিনে চল, আমরা একসাথে খাবো। একলব্য তখন রাঙাকে সেখানে দেখে রেগে যায়। এরপরে সেখানে ডক্টর চলে এলে একলব্য ওনাকে বাবার অবস্থার কথা জিজ্ঞাসা করছে। ডক্টর তখন জানাচ্ছে পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু ওনার সাথে কথা বলতে চেষ্টা করবেন না, কারণ উনি এখন কথা বললে গলার উপরে অসম্ভব একটা চাপ পড়বে। তাই আপনারা দূর থেকে দেখে আসুন, কাছে না যাওয়াই ভালো। এটা শুনে তো একলব্য হাসতে শুরু করে আর বাবাকে দেখতে যাবে বলে তার দিদি পাঞ্চালিকে ডাকে। পাঞ্চালি তার সাথে রাঙাকে নিয়ে যেতে চাইলে একলব্য রাঙাকে বলে, তুমি যাবে না, আমার বাবার সামনে একদম তুমি যাবে না। আর আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম, তারপরও তুমি এখানে কি করছো? কি চাইছো তুমি রাঙামতি? তুমি কি আমার রাগ দেখতে চাইছো? তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো? বিশ্বাস করো, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। দূর হয়ে যাও, আর আমার বাবার কাছে যাওয়ার চেষ্টাও করবে না। এই বলে একলব্য চলে গেলে রাঙা কাঁদতে শুরু করে। পাঞ্চালি রাঙাকে বলছে, রাঙা তোকে ভেতরে যেতে হবে না, তুই এখানেই থাক, আমি আসছি। রাঙা বলে, দিদিভাই আমি বড়বাবুকে একটিবারের জন্য দেখতে পাবো না? পাঞ্চালি তখন তার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, দেখবি তো, কেন দেখতে পাবি না? ঠিক দেখবি, তুই বাবাকে ঠিক দেখবি। তারপর রাঙাকে এক জায়গায় বসিয়ে বলে, আমি ভেতরে যাই, বাবাকে দেখে আসি, তারপর তোকে এসে সব বলবো। এই বলে বাবাকে দেখতে চলে যায়। ওদিকে ভোরবেলা বাড়িতে বরদা আর সাত্তকী রেডি হয়ে বেরোচ্ছে বাবাকে দেখতে যাবে বলে। ঠিক তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে তারা, মানে দুজনেই আর কি। তার মা তখন তাদেরকে দেখে ফেলেছে। এই তো তোরা দুভাই মিলে কোথাও একটা যাচ্ছিস, সকাল সকাল কোথায় যাচ্ছিস তোরা? সভ্য, তুই এত সকালে অফিস যাচ্ছিস নাকি? আর সাত্তকী, তোর হাতে তো অফিসের কোনো ব্যাগ দেখছি না, তুই কি অফিস যাবি না ভাবছিস আজকে? শোন না, ভালোই করেছিস তোরা এসেছিস। সভ্যকে বলছে তুই বাজার থেকে ভালো মেটে পেলে নিয়ে আসবি। কদিন থেকে নবারুণ বলছে আমি একটু মেটের চচ্চড়ি খাবো, কেউ তোমরা আমাকে খাওয়াচ্ছ না, আজকে সারপ্রাইজ দেব। এসে একেবারে আঙ্গুল চেটেপুটে খাবে, কি খুশিটাই না হবে বলতো। এই বলে টাকাটা আনতে চলে গেলে সাত্তকী তখন তার মাকে কোনোভাবে আটকায় আর বলছে, মা শোনো না, আমার একটা কথা ছিল। তার মা তখন বলছেন, ব্যাপারটা কি বুঝতে পারছি না, তোরা তখন থেকে এরকম অদ্ভুত কেন বিহেভ করছিস, এরকম চোখ মুখের অবস্থা। ঠিক তখন বৃন্দা আর অঙ্কুর বাড়িতে চলে আসে আর মা তখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর বলে, তোমরা চলে এসেছো, দেখো কাণ্ড, আমি কৃষ্ণাকে মানে পাচ্ছি না, কৃষ্ণাকে কি বাজার আনতে হবে কিচ্ছু বুঝতে পারছি না। রাঙা কোথায়? ওরা নিশ্চয়ই এক্ষুনি ঢুকবে। একটা কাজ কর না, একটু রাঙাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি হাতে হাতে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে সেরে ফেলি। এরকম বলে একলব্যের মা তখন তড়িঘড়ি কাজকর্ম করতে শুরু করে। বৃন্দা তখন বাড়ির বাকিদের বলছে, তোমরা সব মানে হ্যাঁ হাঁ করে শুনছো? মা তো আশা করে কতগুলো কতগুলো কথা বলছেন, মা তোমাদেরকে আশা করে, বলো তো সত্যি কথাগুলো মাকে এখন কে বলবে? তখন বৃন্দাকে জিজ্ঞাসা করছে একলব্যের মা যে সত্যি, মানে বৃন্দাকে এবার জিজ্ঞাসা করলে বৃন্দা তখন কিন্তু সত্যি কথাটা তার মাকে বলে ফেলে। বলে যে রাঙা কাল বাবাকে মেরেই ফেলছিল মা। এরপর সমস্ত ঘটনাটা আস্তে আস্তে করে তার শাশুড়ি মাকে বলতে শুরু করে, আর এমনভাবে বলে যাতে সম্পূর্ণ দোষটা রাঙার ঘাড়ে গিয়ে পড়ে। বৃন্দার মুখ থেকে বাবার ভোকাল কর্ডটা ড্যামেজ হয়ে যাওয়ার কথা শুনে তার মা মানে একদম ভয়ে চমকে ওঠেন আর নবারুণ বলে চেঁচিয়ে ওঠে। ওদিকে হসপিটালে একলব্যর পাঞ্চালি বাইরে থেকে তার বাবাকে দেখছে। একলব্য বাবাকে দেখে কাঁদতে শুরু করে আর বলে যে বাবার এই অবস্থা দেখতে আর পাচ্ছি না আমি দিদিভাই। যেই লোকটা এত কথা বলতে ভালোবাসতো, সে নাকি কিছু বুঝতেও পারছে না, কিছু বলতেও পারছে না, আর না কিছু বোঝাতে পারছে। যার গলার স্বর শুনে আমাদের দিনের শুরু হতো, সে হয়তো আর কখনো কথা বলতে পারবে না, কোনো দিনও তার গলা থেকে স্বর বেরোবে না। পাঞ্চালি তখন একলব্যের চোখের জল মুছতে মুছতে বলছে, তুই কেন এরকম ভাবছিস? দেখিস কিচ্ছু হবে না, ভেঙে পড়িস না। ওই তো দেখ বাবা ওখানেই আছে। বলছি শোন, বাবা একদম ঠিক হয়ে যাবে, আবার কথা বলতে পারবে। ভাই তোকে শুধু আমি একটাই কথা বলতে চাই, রাঙার সাথে তুই এরকম ব্যবহার করিস না। একলব্য তখন বলছে, তুই কি বলছিস দিদিভাই? রাঙা আমাদেরকে মিথ্যে কথা বলে, মানে কেন মিথ্যে কথা বলতে গেল বল? কেন করব না আমি ওর সাথে এরকম ব্যবহার? ওর নামটা শুনলে এখন আমার আর সহ্য হচ্ছে না। আজকে বাবার এই অবস্থার জন্য ওই দায়ী। এরপরে দেখা যাচ্ছে নবরণবাবু হঠাৎ করে বেডে শুয়ে থাকতে থাকতে তার অক্সিজেন মাস্কটা খুলে ফেলেন। এরপরে হাতের ব্যান্ডেজটাও খুলে ফেলতে চান। একলব্যর পাঞ্চালি এটা দেখে নার্সকে ডাকতে শুরু করে।
নিজেরাই এরপরে ভেতরে গিয়ে বাবার কাছে গিয়ে বাবার হাত ধরে ফেলে। একলব্য তার বাবাকে ছটপট করতে দেখে বলছে যে এই ব্যান্ডেজটা খুলতে যেও না, তোমার অপারেশন হয়েছে আর সেটা খুব ভালো হয়েছে, শান্ত হও। পাঞ্চালিও তার বাবাকে বলছে যে সব ঠিক হয়ে যাবে বাবা। ওদিকে একলব্যের মা বাড়িতে তড়িঘড়ি করে তৈরি হচ্ছে বেরোবে বলে। আর সেই সময় সব্য সাত্তকীকে বলছে, কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোরা আমাকে কেউ বলার প্রয়োজন মনে করিসনি? সব্য আর সাত্তকীকে বলছে তাদের মা, কেন বলিসনি আমাকে? তোরা আমার কাছ থেকে এত বড় কথাটা তোরা কেন লুকিয়ে গেছিস বল, কেন বলিসনি? কালকে শুনলে আমি কাল রাতেই মানুষটার কাছে চলে যেতে পারতাম, এমনটা বলছে আর কাঁদছে। সাত্তকী আর বরদা তখন তার মাকে বুঝিয়ে বলছে, তুমি কোথায় চলে যেতে বলো তো? বাবার অপারেশন তো জেলা হসপিটালে করা যায়নি, কলকাতাতেই হয়েছে। সভ্য তার মাকে বলছে, আর কি বলো তো মা, কেন বা তোমাকে কাল রাতে কিছু জানাইনি আমরা? তার কারণ এরকম একটা সাংঘাতিক ঘটনা তুমি হয়তো সহ্য করতে পারবে না মা। তখন তার মা এটা শুনে রেগে গিয়ে সভ্যকে একটা চড় মারতে যায় আর বলে, তুই জানিস না তোর মা কীরকম, তোর মা সহ্য করতে পারবে কি না তোরা বুঝিস না। আমি বাড়িতে বসে বসে অপেক্ষা করছি আর ওই মানুষটা নবারুণের গলায় ওই মানুষটার গলায় তীর লেগেছে, এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। বৃন্দা পাশ থেকে তখন বলছে, শুধু তীর নয় মা, রাঙার ছোড়া তীর লেগেছে, এত বদ মহিলা। বৃন্দা তারপর আরও বলছে, জামাই ষষ্ঠীর ছুত না দিয়ে রাঙা বেসিক্যালি সেখানে গেছিল পুলিশের সাথে একটা সিক্রেট মিশন চালাতে। এত খুনোখুনি হবে, মারপিট হবে, তা জেনেও কেন আমাদেরকে ওখানে নিয়ে গেল বলতে পারো মা? সাত্তকীও বলতে শুরু করে, কেন নিয়ে যাবে না? আমাদের পরিবারের কারোর কিছু হয়ে গেলে তো ওর ভালোই হবে, ওর কিছু যাই আসে না। বৃন্দা তখন বলছে, মা আপনি একবার ভাবুন, তীরটা যদি বাবার গলায় না লেগে বুকে লাগতো, অথবা যদি একলব্যের বুকে এসে লাগতো, তাহলে কি হতো? মা বৃন্দার কথা শুনে বৃন্দার এই চেঁচামেচি সহ্য করতে না পেরে বলছে, তুই চুপ করবি? বরদাও বৃন্দাকে বকাবকি করতে শুরু করে, এই সমস্ত কথা বলছে তাই। বৃন্দা এবার বলছে, কেন বলছি তার কারণ আছে নিশ্চয়ই, মাকে বোঝানোর এটা দরকার আছে। তার কারণ আজ পর্যন্ত বাড়িতে যা যা হয়েছে সমস্ত ঘটনার জন্যই দায়ী হচ্ছে রাঙা। অঙ্কুরদা তখন বৃন্দাকে বলে, বড় বৌদি প্লিজ, তুমি তো জানো অত রাত্রে জঙ্গলে বাবার যাওয়ার কথা ছিল না। কার কথায় বাবা জঙ্গলে গেলেন সেটা একমাত্র বাবাই বলতে পারবেন। মা তখন অঙ্কুরদার কথা শুনে সেটাই জানতে শুরু করেন। ওদিকে হসপিটালে ডক্টর নার্স নবরুণের কাছে গিয়ে পৌঁছয়। ডক্টর একলব্য পাঞ্চালীকে দেখে বলছে, আপনাদের তো এখানে আসতে বারণ করেছিলাম, তাহলে আপনারা কেন এসেছেন? আপনাদেরকে দেখে উনি কথা বলতে চাইবেন, তখন ওনার গলার উপরে চাপ পড়বে। ডক্টর এরপর নবরুণবাবুকে বলছেন, প্লিজ আপনি গলার উপর প্রেশার দেবেন না, আপনার গলায় একটা তীর ঢুকেছিল, ওটা অপারেশন করে বের করা হয়েছে। এরপর নবরুণ ভাবছে সেদিন রাতের কথা, কেউ তাকে ফোন করে ডেকেছিল তার ছেলে আর তার ছেলের বউয়ের বিপদ হবে এই বলে। তারপর হঠাৎ গলার মধ্যে তীরটা এসে লাগে। ওদিকে বাড়িতে একলব্যের মা অঙ্কুরদার কথা শুনে তাকে জিজ্ঞাসা করছে, কি বলছো তুমি, নবারুণকে কেউ ফোন করে ডেকেছিল ওখানে? অঙ্কুরদা বলছে, হ্যাঁ মা, আমরা এইটুকুই শুধু জানি, কিন্তু কে ফোন করেছিল, কেন ফোন করেছিল সেটা একমাত্র বাবাই বলতে পারবেন। শুধু আমরা এইটুকুই আমার এইটুকুই বক্তব্য মা, এইটুকুই বলার আপনাকে, যে রাঙার এতে কোনো দোষ নেই, রাঙাকে অহেতুক এর মধ্যে জড়ানো হচ্ছে, এটা একদম ঠিক হচ্ছে না। সাত্তকী আবার অঙ্কুরদার উপরে প্রচণ্ড রেগে যায় আর তাকে বলছে, এই রাঙা কে হয় তোমার? তুমি সারাক্ষণ রাঙাকে এত তেল মারো কেন? এই বলে তাকে মারতে পর্যন্ত যায়। বরদা সাত্তকীকে আটকাতে গেলে সাত্তকী অঙ্কুরদাকে আরও বলে, এই বাড়িতে কে রাখে তোমাকে, রাঙা নাকি আমার বাবা? বরদাকে সাত্তকী তখন বলছে, রাঙাকে কিছু বললেই একদম এরা ঝাঁপিয়ে পড়ছে। বৃন্দাও সাত্তকীর সুরে সুর মেলাতে থাকে। এরপর অঙ্কুরদা রেগে গেলে সাত্তকী আর তার মধ্যে ঝগড়া বেঁধে যায়। বরদা এবার কিন্তু সাত্তকীর উপর রেগে যায় আর বলে, চুপ, একদম চুপ কর, তুই কিচ্ছু জানিস না, তুই আগা মাথা গোড়া কিচ্ছু জানিস না, আর শুধু হাউ হাউ করে চেঁচাচ্ছিস, চুপ কর, আর অঙ্কুরকে এইভাবে একদম অপমান করিস না। এরপরে বরদা মাকে বলে, চলো মা, আমাদের হসপিটালে যেতে হবে, তুমি এসবের মধ্যে থেকো না। সাত্তকীর মা বলছে, তুই ওদের থামালি কেন? সভ্যকে বলছে, চিৎকার কর না, কর, চিৎকার কর, চেঁচামেচি কর, ঝগড়া কর, মারামারি কর। সাত্তকীকে বলছে, যেটা করা সেটা তো করলি না, রাঙার উপরে দোষারোপ করছিস, সত্যিটা আমাকে জানালি না। এই বলে হাউমাউ করে কাঁদছে তার মা। বলে, নবারুণ, আমি তোমার কাছে থাকতে পারিনি নবারুণ, নিশ্চয়ই তুমি অসহায় হয়ে আমাকে খুঁজেছো, প্রমিতা প্রমিতা বলে ডেকেছো, আমাকে কোথাও দেখতে পাওনি, আমি পারিনি তোমার কাছে থাকতে। এত বড় একটা অন্যায় করলি তো তোরা, তারপরেও নিজেদের মধ্যে ঝগড়া করে রাঙাকে দোষারোপ করছিস। তোরা যেটা করেছিস তোদেরকে আমি জীবনেও ক্ষমা করবো না, তোরা আমার সন্তান নোস, তোরা আমার সন্তান। এই বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় প্রমিতা। পেছন পেছন সবাই দৌড়চ্ছে আর বৃন্দা এদিকে হাসছে। তারপরে আবার মা মা করে নাটক করে চলে যায় পেছন পেছন। দেখা যাচ্ছে এদিকে হসপিটালে রাঙা চুপ করে বসে আছে
ফোনটা বাজছে কিন্তু খেয়াল নেই। একজন নার্স এসে বলে, ম্যাডাম আপনার ফোন বাজছে। তখন দেখছে রাঙা যে ফোনে পুলিশ স্যার ফোন করেছে। তখন বলছে, পুলিশ স্যার কোনো খবর পেলি তুই? বলে, না, আমি সেই নাম্বারটারই খোঁজ করছি এখন। রাঙা বলছে, ফোনটা কোথা থেকে এসেছিল, কে করেছিল কিছুই জানতে পারিসনি? বলে, না, আমি সেটারই খোঁজ করছি, তুমি চিন্তা করো না। হসপিটালে খোঁজ নিয়ে আমি জানতে পেরেছি নবরণ বাবুর জ্ঞান ফিরেছে। আমি গিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে উনি কিছু জানেন কিনা, কাউকে দেখেছেন কিনা। তখন রাঙা এদিকে তার শাশুড়ি মায়ের গলা পাচ্ছে। তখন বলছে, ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। তার মাকে দেখে একদম জড়িয়ে ধরে রাঙামতি, আর মা মা করে কাঁদতে থাকে। দেখা যাচ্ছে যে রাঙাকে ঝিটকা মেরে সরিয়ে দেয় একলব্যের মা। বলছে, তোর সাথে আমার এখন কোনো কথা নেই, তোর সাথে আমি পরে কথা বলবো। তুই আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছিস, এটাই তোর দোষ। তুই আমাকে বললি না রাঙা এত বড় কথা, আক্কুকে বললি না, এটাই তো সব থেকে বড় অপরাধ। রাঙা মনে মনে বলছে, তুইও আমাকে ভুল বুঝলি রে মা, তুইও। এদিকে সবাই মিলে ভেতরে চলে যায় নবারুণকে দেখতে। আর এদিকে রাঙাও যখন যাচ্ছে, সাত্তকী বলছে, এই কোথায় যাচ্ছিস তুই? একদম এই কুমিরের কান্না কেঁদে সিম্প্যাথি দেখানোর আদায় করার চেষ্টা করবি না, বুঝতে পেরেছিস? একদম ভেতরে যাবি না। চোখ মুখ একদম গরম করে বলছে সাত্তকী। এরপরে সাত্তকী চলে গেলে বৃন্দাও রাঙাকে বলছে, একদম ভেতরে যাবি না, সবাই কিন্তু তোর উপরে রেগে আছে, আর তো মনে হয় না তুই ওই বাড়িতে পা রাখতে পারবি, বুঝতে পারলি? বলে, বড় বৌদিদি শোন না, শোন না, এক্ষুনি পুলিশ স্যারটাও চলে আসবে, আমার কোনো দোষ ছিল না রে। দেখবি বলবে যে ওই দিন কেউ প্ল্যান করে বাবাকে ওইখানে ওই ঝামেলার মধ্যে ডাকা হয়েছিল। বৃন্দা বলছে, তাই নাকি? আর তীরটা তীরটা তো তোরই ছোড়া ছিল, মনে রাখিস। অপারেট করে যে তীরটা বের করা হয়েছে সেটা কিন্তু এখানেই আছে, সেটা যখন সবাইকে দেখানো হবে তখন তো সবটা প্রমাণ হয়ে যাবে, তখন কোথায় যাবি তুই? বলতেই আছে, আমি তীর ছুড়িনি, আমি তীর ছুড়িনি, বিশ্বাস কর। বৃন্দা এবার চলে যাচ্ছে, মনে মনে বলছে, তুই যে নবারণ বসুকে তীর মারিসনি সেটা আমার চেয়ে ভালো আর কে জানে রাঙা। ওই তীর তো তোর কাছ থেকে আমি চুরি করেছিলাম, ওই গ্রামের বাড়িতেই রাঙার তীরটা চুরি করে নিয়েছিল বৃন্দা। সেটাই মনে মনে ভাবছে, আর সেটা দিয়েই তার বাবাকে মারা হয়েছে, যাতে পুরো দোষটাই রাঙার ঘাড়ে গিয়েই লাগে। বলছে, এরপর আমি পুলিশে কমপ্লেন করবো, আর তোর পুলিশ দিয়েই তোকে অ্যারেস্ট করাবো। সবে তো খেলার একটা দান দিয়েছি মাত্র, এখনো অনেক দান বাকি আছে, তোকে একদম শেষ করে দেবো আমি। আর রাঙা ওদিকে দাঁড়িয়ে হাওমাও করে কেঁদেই যাচ্ছে। এদিকে বৃন্দা ভেতরে চলে গেলে রাঙা মাটিতে পড়ে সোফাতে মাথা রেখে কাঁদতে থাকে। কেউ আমাকে বিশ্বাস করছে না, কেউ না। আর মা, তুইও আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলি, এই বলে খুব কাঁদছে রাঙা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।